হ্যালো স্টুডেন্ট, আশা রাখি তোমরা সব ভালো আছো এবং তোমরা এই সিস্টেমের সঙ্গে রীতিমতো অভ্যস্ত হয়ে গেছো। বেশ কয়েকটা ক্লাস তো হলো। তো গতদিন তোমাদের ডিটারমিনেন্টস পড়িয়েছিলাম। আজ দেখবে অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্টস, অর্থাৎ ডিটারমিনেন্টসের কিছু বাস্তব প্রয়োগ, অর্থাৎ ডিটারমিনেন্টসকে প্রয়োগ করে আমরা বাস্তবে কিছু জিনিস মানে কিছু সমস্যার দেখবে আমরা সমাধান করব। তো দেখো, কোন একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দেওয়া থাকলে তোমরা 11-এ পড়েছিলে ত্রিভুজের ক্ষেত্রফল বার করা যায়। আমরা আজ ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটে দেওয়া থাকলে ডিটারমিনেন্টসের প্রপার্টিকে কাজে লাগিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বার করতে হয় তোমরা একটু দেখো। তো মনে করো এবিসি যে কোনো একটা ত্রিভুজ, তাদের শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে x1 y1, x2 y2, x3 y3। তাহলে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা হবে লক্ষ্য করো হাফ অফ ডিটারমিনেন্টস অফ, লক্ষ্য করো ভুজগুলো অর্থাৎ এক্সের কোঅর্ডিনেট যেগুলো ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটের এক্সের কোঅর্ডিনেটগুলো আইদার ফার্স্ট কলামে বসাবে নতুবা ফার্স্ট রোতে বসাবে। তবে যেটা করবে একটাই করবে। দেখো আমি ফার্স্ট মনে করো কলাম ওয়াইজ বসাচ্ছি x1 x2 x3। ভুজ অর্থাৎ এক্সের কোঅর্ডিনেটগুলো ফার্স্ট কলামে বসালাম। এবিসি শীর্ষবিন্দুর যেটা ওয়াইয়ের স্থানাঙ্ক অর্থাৎ কোটি y1 y2 y3 সেটা কিন্তু সেকেন্ড কলাম ওয়াইজ বসাবে। থার্ড কলাম ওয়াইজ নেবে 1 1 1, এত বর্গ একক। তোমরা জানো নিশ্চয়ই ত্রিভুজের ক্ষেত্রফল মিন্স কতটা জায়গা জুড়ে আছে সেটা সবসময় বর্গ এককে হয়। তাহলে আমরা কি দেখলাম, কোন একটা ত্রিভুজের শীর্ষবিন্দু জানা থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল শর্টে যদি আমরা, তোমরা জানো নিশ্চয়ই ত্রিভুজের ক্ষেত্রফলকে ডেল্টা লিখে থাকি, সেটা হবে হাফ অফ রো ওয়াইজ এক্সের কোঅর্ডিনেট, ফার্স্ট কলাম ওয়াইজ এক্সের কোঅর্ডিনেট, সেকেন্ড কলাম ওয়াইজ ওয়াইয়ের কোঅর্ডিনেট, থার্ড কলাম ওয়াইজ 1 1 1। তোমরা জানো নিশ্চয়ই কোন একটা ডিটারমিনেন্টসের ক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ড্যাশড হয়, অর্থাৎ যে কোনো অর্ডারের ডিটারমিনেন্টসকে যদি আমরা ট্রান্সপোজ নিই তার ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একই থাকে। তো ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ড্যাশড, তাহলে লক্ষ্য করো আমরা নিশ্চয়ই লিখতে পারতাম হাফ অফ, লক্ষ্য করো যেটা ছিল ফার্স্ট কলাম x1 x2 x3 সেটা হয়ে গেল দেখো ফার্স্ট রো, যেটা ছিল সেকেন্ড কলাম সেটা হয়ে গেল দেখো সেকেন্ড রো, যেটা ছিল থার্ড কলাম সেটা হয়ে গেল থার্ড রো। আমরা যখন অঙ্ক করব যে কোনো একটা বলবো, এটা অথবা এটা, তোমরা যে কোনো একটা করবে। তো এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে পারবো। যদি কোনো অঙ্কে তিনটি বিন্দু দিয়ে বলে যে প্রমাণ করো ডিটারমিনেন্টসের প্রপার্টিকে কাজে লাগিয়ে প্রমাণ করো এই ত্রিভুজের এবিসি শীর্ষবিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত বা সমরেখ, ইংরেজিতে বলি আমরা কোলিনিয়ার। তো কোলিনিয়ার যদি প্রুফ করতে বলে সেক্ষেত্রে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করবে। ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা বলবো নিশ্চয়ই সেই বিন্দু তিনটে দিয়ে কোনো ত্রিভুজ তৈরি হবে না, সেই বিন্দুগুলো একই রেখায় আছে। তো একই রেখায় যদি থাকে তাহলে আমরা কি বলি, রৈখিক বা সমরেখ, ইংরেজিতে বলি আমরা কোলিনিয়ার। তো দেখো একটা এক্সাম্পল নিলে খুব ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করো, মনে করো ক্যাপিটালে একটা বিন্দু a+1, a, বি একটা বিন্দু a, a+1, সি একটা বিন্দু a+1 এর হোল স্কোয়ার, -স্কোয়ার। বলা হলো প্রমাণ করো এই তিনটে বিন্দু সমরেখ। তো তোমরা কি করবে, তোমরা এই তিনটে শীর্ষবিন্দুগামী একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করবে। যদি দেখো ক্ষেত্রফলটা শূন্য হয়ে যাচ্ছে তাহলে বলবে সমরেখ, আর যদি সমরেখ না হয় তাহলে নিশ্চয়ই ক্যালকুলেশন করলে একটা ক্ষেত্রফল চলে আসবে, আমরা বলবো ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে যেটা আসবে তত বর্গ একক। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো এবিসি আমাদের প্রমাণ করতে বলেছে, এখানে প্রমাণ করো এটা সমরেখ। আমরা এই ত্রিভুজ অর্থাৎ এবিসি শীর্ষবিন্দুগামী যে ত্রিভুজ সেই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে যাচ্ছি, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল।
ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা লক্ষ্য করো, কি লিখব, হাফ অফ এ প্লাস ওয়ান এ বলেছিলাম। এক্সের স্থানাঙ্কগুলো লিখবে ফার্স্ট কলাম ওয়াইজ, তাহলে ওয়াইয়ের কোঅর্ডিনেটগুলোকে লিখব সেকেন্ড কলাম ওয়াইজ, থার্ড কলাম ওয়াইজ লিখব 1 1 1। আমরা দেখাবো এই ডিটারমিনেন্টসের ভ্যালু 0, কারণ ওরা প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করো এ বি সি সমরেখ। বিন্দুগুলো দেওয়া আছে, আমি কি প্রমাণ করতে হবে আরেকবার একটু লিখে দিই বোর্ডে। প্রমাণ করো যে এ বি সি সমরেখ। বিন্দুগুলোর স্থানাঙ্ক আর নতুন করে লিখলাম না, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে দেওয়া আছে সমরেখ। তো কি করব, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা বার করব। তো এই ক্ষেত্রফল যদি শূন্য এসে যায় তাহলে আমরা কি বলতে পারবো, নিশ্চয়ই ওই তিনটে বিন্দু দিয়ে কোনো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না। তাহলে সেটা কখন সম্ভব হয় না, তারা যদি একই রেখায় থাকে ওই বিন্দু তিনটে, তাহলে কিন্তু তাদের দিয়ে আমরা কোনো ত্রিভুজ তৈরি করতে পারবো না। তো লক্ষ্য করো, এটা ক্যালকুলেশন করব। তোমরা জানো নিশ্চয়ই ডিটারমিনেন্টসের অপারেশনে দেখেছো, কোন একটা কলাম বা কোন একটা রো ওয়াইজ সব এলিমেন্টগুলো যদি 1 থাকে তাহলে বাকিগুলোকে 0 করা খুব সহজেই যাবে। আর কোনো একটা ডিটারমিনেন্টসের কোনো একটা রো বা কোনো একটা কলাম বরাবর এলিমেন্টগুলো ম্যাক্সিমাম যদি 0 এসে যায়, সেই রো বা সেই কলাম ওয়াইজ যদি আমরা এক্সপানশন করি, অতি সহজেই আমরা ক্যালকুলেশনটা সলভ করতে পারবো। তো দেখো, আমরা দেখছি থার্ড কলাম ওয়াইজ 1 1 1। তো লক্ষ্য করো, এখানে আমরা যে কোনো একটা রোকে ফিক্সড রেখে আরেকটা থেকে মাইনাস করে দিচ্ছি। দেখো, আমরা এখানে ফার্স্ট রোটা ফিক্সড রেখে দিলাম, সেকেন্ড রো থেকে ফার্স্ট রো মাইনাস করছি। পাশে অবশ্যই আমরা অ্যাপ্লিকেশানটা উল্লেখ করব। R2 ডট R2 মাইনাস R1। লক্ষ্য করো, তো R2 ডট অপারেশনটা তোমাদের বারবার বলেছি, R2 ডট অপারেশনটা কিন্তু R2-র উপরেই হবে, R2 মাইনাস R1। তো কী করছি লক্ষ্য করো, এটা থেকে এটা মাইনাস করো। তো এ মাইনাস এ প্লাস 1, দেখো -1। এটা থেকে এটা যদি মাইনাস করো, লক্ষ্য করো 1। এটা থেকে এটা যদি মাইনাস করি, দেখো 0। এবার লক্ষ্য করো, আমরা এটা থেকে এটা মাইনাস করতে পারি, এটা থেকে এটাও মাইনাস করতে পারি। একসঙ্গে ম্যাক্সিমাম দুটো অপারেশান তোমরা করতে পারো। তো দেখতে হবে যে কোনটা নিলে আমাদের সুবিধা হবে, আমরা নিশ্চয়ই সেটা নেব। তো দেখো, তোমরা একটু ফলো করলেই বুঝতে পারবে যে এটা থেকে এটা মাইনাস করার থেকে মনে হচ্ছে যেটা এটা থেকে এটা মাইনাস করা, অর্থাৎ থার্ড রো থেকে ফার্স্ট রো মাইনাস করাটা বেটার হবে। দেখো, তো R3 ডট আমরা সেটাই করছি। R3 ডট কী লিখতে পারবো, নিশ্চয়ই R3 মাইনাস R1। তো লক্ষ্য করো, R3 থেকে যদি R1 মাইনাস করি, দেখো এটা মাইনাস এটা। আমি একটু ক্যালকুলেশনটা সাইডে বলছি, লক্ষ্য করো, a + 1 হোল স্কোয়ার মাইনাস a + 1। আমি যদি এখান থেকে a + 1 কমন নিই, ফলো করো, এখানে একটা a + 1 পড়ে থাকবে, এটা -1। দেখো, এটা ক্যান্সেল হচ্ছে, কি পাচ্ছি, a × a + 1। তাহলে এটা পেলাম a × a + 1। লক্ষ্য করো, এটা থেকে এটা মাইনাস করছিলাম, তো মাইনাস স্কোয়ার মাইনাসে, মাইনাস স্কোয়ার মাইনাসে, এর মধ্য থেকে যদি মাইনাসে কমন নিই, তাহলে লক্ষ্য করো a + 1। 1 - 1 তোমরা জানো নিশ্চয়ই 0। এইবার লক্ষ্য করো, a × a + 1, থার্ড 0-র মধ্যে সব কিছু কমন নেওয়া যায়। a × a + 1টা আমরা থার্ড রো থেকে কমন নেব। তো থার্ড রো থেকে যদি কমন নেই, কি কমন নিচ্ছি না, a × a + 1। তাহলে কি পড়ে থাকলো, লক্ষ্য করো, a + 1 a 1 -1 1 0। এটা থেকে যদি a × a + 1 কমন নেই, এখানে পড়ে থাকলো 1, এখানে পড়ে থাকলো -1, এখানে পড়ে থাকলো 0। এবার লক্ষ্য করো, থার্ড কলাম ওয়াইজ একটা এলিমেন্ট ছাড়া বাকি দুটো এলিমেন্ট কিন্তু শূন্য চলে এসছে। বাকি দুটো এলিমেন্ট শূন্য চলে আসলে আমরা করব কি, সেই কলাম বরাবর এক্সপানশন করব। দেখো, আমি এখান থেকে এখানে চলে আসছি, = হাফ × a × a + 1। লক্ষ্য করো, এই কলাম ওয়াইজ তোমরা জানো নিশ্চয়ই প্লাস মাইনাস প্লাস। তো 1 × লক্ষ্য করো, 1 × এই রো এই কলাম বাদ চলে যাওয়ার পরে এটা × এটা মাইনাস এটা × এটা। দেখো, লক্ষ্য করো 1 - 0। বাকিগুলো কিন্তু লক্ষ্য করো -0 × +0 × তোমরা জানো নিশ্চয়ই 0 × এনিথিং 0 হয়ে যায়, তো সেক্ষেত্রে +0। তো লক্ষ্য করো, হাফ × a × a + 1 × লক্ষ্য করো
1 মাইনাস 1, সরি ক্যালকুলেশন করে এটা 0 হবে, দেখো লক্ষ্য করো 0। তো 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করি না কেন 0। তো যেহেতু এই ত্রিভুজ, এই তিনটে শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কী চলে এসছে 0। আমরা জানি ক্ষেত্রফল যদি 0 হয়ে যায় তাহলে তারা একই রেখায় অবস্থিত। সুতরাং ABC সমরেখ। এবার দেখো ডিটারমিনেন্টসের আরেক ধরনের অ্যাপ্লিকেশান দেখো, সেটা হচ্ছে ক্রেমার্স রুল। তো কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশান তাকে বিভিন্নভাবে সমাধান করা যায়। একটা হচ্ছে ম্যাট্রিক্স মেথডে, আরেকটা দেখবে ডিটারমিনেন্টসের সাহায্যে। তো ডিটারমিনেন্টসের সাহায্যে যখন আমরা সমাধান করব তার নাম হচ্ছে ক্রেমার্স রুল। তো কোনো অঙ্কে দেখো একটা সিস্টেম অফ ইকুয়েশান যদি দেয়া থাকে এবং ক্রেমার্স রুলের সাহায্যে যদি সমাধান করতে বলে, সেটা যেহেতু ডিটারমিনেন্টসের প্রপার্টি উল্লেখ করে করব, সেই জন্য কিন্তু সেটা ডিটারমিনেন্টসেরই অ্যাপ্লিকেশান। তো তোমরা দেখো আমরা একটা সিস্টেম অফ ইকুয়েশান সলভ করছি এবং সেখান থেকে দেখাবো কিভাবে আসছে, এবং সেখান থেকে পাশাপাশি অন্য কি হতে পারে সবগুলো কিন্তু আমি ডিটেলস বলে দেবো, তোমরা একটু ভালো করে খেয়াল করো। তো দেখো একটা সিস্টেম অফ ইকুয়েশান লিখছি, 2x + 3y মাইনাস z = 17, x minus y plus z = 3, 3x plus 2y minus 2z = 4। আমি যদি একটা এক্সাম্পল নিয়ে তোমাদের থিওরিটা বলি, তোমাদের দেখবে বুঝতে অনেক সুবিধা হবে। তো তোমরা পুরো থিওরিটা খেয়াল করো এবং অঙ্কটা কীভাবে সমাধান করতে হবে সেটাও পাশাপাশি খেয়াল করবে, খুব ভালো করে দেখতে থাকো। তো দেখো 2x + 3y + z = 17, x minus y plus z = 3, 3x plus 2y minus 2z = 4। তো এই যে দেখতে পাচ্ছ তিনটি ইকুয়েশান দেওয়া আছে, সেখানে আননোন কী কী? x, y আর z। তো x, y আর z এখানে আননোন, এবং ইকুয়েশানের সংখ্যাও দেখো তিনটে। আমরা সমাধান করতে পারবো কি না, সমাধান করতে পারলে তার সমাধান কেমন হবে, আমরা এই সমস্ত জিনিস দেখব। তো দেখো লক্ষ্য করো, ডেল্টা বলবো আমরা, ডেল্টা দিয়ে ডিনোট করব এক্স ওয়াই জেডের বাম দিকে যে এক্স ওয়াই জেড যুক্ত যে টার্মগুলো আছে চিহ্ন সমেত তার যে সহগ, সেই সহগগুলোকে আমরা কি বলছি দেখো ডেল্টা। তো কি হবে দেখো চিহ্ন সমেত 2, 3, 1, 1 - 1, 1, 3, 2, -2। লক্ষ্য করো ডেল 1 বলবো তাকে 17, 3, 4 ডান দিকে যেটা আছে সেটা এক্সের যে কোপিশিয়েন্টের যে কলাম, লক্ষ্য করো এক্সের কোপিশিয়েন্ট কী ছিল 2, 1, 3, সেটা ফার্স্ট কলাম। এটা ক্যান্সেল হয়ে যেয়ে তার জায়গায় রিপ্লেস হবে 17, 3, 4, 17, 3, 4। আর সেকেন্ড কলাম আগে যেমন ছিল তেমন থাকবে। এটা দেখতে হবে ক্যালকুলেশন করে। ডেল্টা 2 লক্ষ্য করো ওয়াইয়ের কোপিশিয়েন্টের যে কলাম সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তার জায়গায় ঢুকবে 17, 3, 4। খুব ভালো করে ফলো করো, ফলো করলেই ধরতে পারবে। 2, 1, 3, 17, 3, 4, 1, 1, -2। আমরা ডেল 3 এটারও ক্যালকুলেশন করব। ডেল 3 তাকে বলবো জেডের কোপিশিয়েন্টের যে কলাম সেই কলামটা ক্যান্সেল হয়ে যে মূল ডিটারমিনেন্টস থেকে তার জায়গায় ঢুকবে 17, 3, 4। অর্থাৎ ফার্স্ট কলাম যেমন ছিল তেমন থাকবে, সেকেন্ড কলাম যেমন ছিল তেমন থাকবে, তার জায়গায় রিপ্লেস হবে লক্ষ্য করো 17, 3, 4, 17, 3, 4। এই প্রত্যেকটা ডিটারমিনেন্টসের ভ্যালু কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো দেখো আমি ক্যালকুলেশন করছি, ফলো করো। ফার্স্ট রো ওয়াইজ এটাকে এক্সপানশন করছি 2 × দেখো তো 2 × এই রো এই কলাম বাদ চলে গেলে লক্ষ্য করো 2, -2, -3 × 3 আছে এখানে, -3 ×
এই রো এই কলাম বাদ চলে গেলে -2 -3 +1 ইন্টু এই রো এই কলাম চলে গেলে লক্ষ্য করো 2 + 3 0 -5 -3 মাল্টিপ্লাই করলে 15 এখানে পাচ্ছি দেখো 5 অর্থাৎ পেলাম 20 del 1 কত পেলাম 20 এইভাবে ডেল্টা পেলাম 20 এইভাবে del 1 del 2 del 3 প্রত্যেকটার ভ্যালু কিন্তু আমাদের বের করে নিতে হবে তো del 1 কি আসছে লক্ষ্য করো 17 ইন্টু 2 - 2 -3 ইন্টু -6 -4 +1 ইন্টু 6 +4 অর্থাৎ ক্যালকুলেশন করলে কি পাচ্ছি দেখো এটা 0 হয়ে গেল -10 -3 মাল্টিপ্লাই করলে 30 6 আর 4 অ্যাডিশন করলে 10 অর্থাৎ মোট 40 পাচ্ছি del 1 পেলাম 40 del 2 পেলাম কি 2 ইন্টু লক্ষ্য করো 2 ইন্টু এটা বাদ চলে গেলে -6 -4 -17 ইন্টু এটা বাদ চলে গেলে -2 -3 +1 ইন্টু বাদ চলে গেলে 4 -9 অর্থাৎ ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখো -20 -5 +85 -5 তো কত পাচ্ছি লক্ষ্য করো -20 -5 -25 85 থেকে +85 -25 60 এটা 60 পেলাম একইভাবে তোমরা del 3টা ক্যালকুলেশন করবে তো লক্ষ্য করো del 3 তাহলে ভ্যালু কী দেবে 2 ইন্টু অঙ্কগুলো একটু লেন্দি হবে তবে ক্যালকুলেশনটা করতে হবে ঠিকঠাক করে বুঝতে পারছো প্লেন যোগ বিয়োগের ব্যাপার একটুকুনি ভুল হয়ে গেলে টোটাল অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে এবং এই সমস্ত অঙ্কগুলো প্রায় এক্সামে আসে তোমাদের কিন্তু এইভাবেই ক্যালকুলেশনটা করতে হবে তো del 3 ভ্যালুটা ক্যালকুলেশন করো 2 ইন্টু লক্ষ্য করো এই রো এই কলাম বাদ চলে গেলে দেখো -4 -6 -3 ইন্টু এটা বাদ চলে গেলে লক্ষ্য করো 4 -9 +17 ইন্টু 17 ইন্টু লক্ষ্য করো এটা বাদ চলে গেলে কী থাকলো দেখো 2 +3 তো ক্যালকুলেশন করলে কী পাচ্ছি আমরা -10 ইন্টু 2 -20 -5 ইন্টু -3 +15 +85 তো এখানে 100 থেকে -20 বাদ দিলে 80 তো লক্ষ্য করো ডেল্টার ভ্যালু পেলাম 20 del 1 এর ভ্যালু পেলাম 40 del 2 ভ্যালু পেলাম 60 del 3 ভ্যালু পেলাম 80 দেখো আমি পাশাপাশি থিওরিটা বলবো খুব ভালো করে মনে রাখতে হবে দেখো ডেল্টা এখানে কত এসছে 20 এটা কখনোই 0 নয় যে কোনো অঙ্কে 0 এসে গেলে সে কেসটা আলাদা হবে আর 0 না হলে কেসটা অন্যরকম হবে কি হবে নিশ্চয়ই সেটা বলবো তো এই কেসে লক্ষ্য করো ডেল্টা নট ইকাল টু 0 তো ডেল্টা যদি নট ইকাল টু 0 হয় তখন এই যে সিস্টেম অফ ইকুয়েশান অর্থাৎ এই সিস্টেম অফ ইকুয়েশানে চলরাশি কী কী ছিল XYZ এদের প্রত্যেকেরই ইউনিক সলিউশন থাকবে অর্থাৎ একক সমাধান থাকবে অর্থাৎ XY এবং Z এর একটা করেই মান পাবে যখন আমরা XYZ এর একটা করেই মান পাই তখন সেই সমাধানকে বলি আমরা একক সমাধান ইংরেজিতে বলি কি ইউনিক সলিউশন আছে তো লক্ষ্য করো এখানে ডেল্টা তো নট ইকাল টু 0 চলে এসছে তো ডেল্টা নট ইকাল টু 0 আসা মানে তার একক সমাধান থাকবে আমরা লিখব যে কোনো অঙ্কের ক্ষেত্রে কিন্তু লিখব আমি তোমাদের একটা এক্সাম্পল নিলাম এখানে এক্সাম্পলে ডেল্টাটা নট ইকাল টু 0 এসছে সেই অনুযায়ী বলতে পারি ডেল্টা যদি নট ইকাল টু 0 হয় যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা কি বলবো ওই সমাধান ত্রয়ের ওই সমীকরণ ত্রয়ের একক সমাধান থাকবে একক সমাধান মিন্স কি একটু আগে বলেছি XY এবং Z এর একটা করে মান পাবে তো x ইজ ইকাল টু কী বলতে পারবো একদম মনে রাখতে হবে del 1 বাই ডেল্টা লক্ষ্য করো এই জন্য ডেল্টাটা নট ইকাল টু 0 এর ব্যাপার বলেছিলাম y ইজ ইকাল টু বলতে পারবো
ডেল্টা 2 বাই ডেল্টা। তার কারণটা লক্ষ্য করো, এক্সের যে কলাম লক্ষ্য করো 2 1 3, সেই 2 1 3 রিপ্লেস হয়েছিল কী দিয়ে লক্ষ্য করো 17 3 4 দিয়ে, সেটাকে আমরা del 1 বলেছি। দেখো এই যে 17 3 4 সেটা ফার্স্ট কলাম, অর্থাৎ এক্সের সহগের যে কলাম সেটা ছিল ফার্স্ট কলাম, সেটা দিয়ে রিপ্লেস হয়েছিল সে del 1, সেই জন্য x1 সমান বললাম del 1 বাই ডেল্টা। ঠিক একইভাবে 17 3 4 দিয়ে লক্ষ্য করো del 2 বলেছিলাম, সেখানে সেকেন্ড কলাম যেটা সেটা 17 3 4 দিয়ে রিপ্লেস হয়েছিল, সেই জন্য এটাকে ডেল্টা বলেছি, সেই জন্য y ইজিক্যাল টু হবে ডেল্টা 2 বাই ডেল্টা। একইভাবে লক্ষ্য করো জেডের ক্ষেত্রে আমরা কি বলবো del 3 বাই ডেল্টা, কারণ জেডের যে ঠিক একইভাবে জেডের যে কলাম অর্থাৎ 1 1 মাইনাস 2 থার্ড কলাম ছিল, সেটা থার্ড কলামটা দেখো বাকি দুটো কলাম অপরিবর্তিত রেখে থার্ড কলামকে আমরা 17 3 4 দিয়ে রিপ্লেস করেছিলাম, সেই জন্য জেড সমান সমান কী পাবো ডেল্টা 3 বাই ডেল্টা। অর্থাৎ এখানে এই যে আমরা বার করেছি ডেল্টা del 1 del 2 del 3 তিনটে ডিটারমিনেন্টস ক্যালকুলেশন করে যে আমরা বার করে রেখে দিয়েছি, সেই ভ্যালুগুলো যদি এখানে পুট করে দিই তাহলে নিশ্চয়ই আমরা এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো সব পেয়ে যাব। তা লক্ষ্য করো তাহলে এই অঙ্কের ক্ষেত্রে del 1টা কী ছিল 40, তো 40 বাই লক্ষ্য করো 20, কারণ ডেল্টাটা তো 20 বের করেছি আমরা, 2 হবে। y ইজিক্যাল টু কী হবে ডেল্টা 2 বাই ডেল্টা, অর্থাৎ 60 বাই 20 অর্থাৎ 3। ডেল্টা 3 দেখো লক্ষ্য করো ডেল্টা 3 ভ্যালুর আমরা বের করেছিলাম কত না 80 বাই লক্ষ্য করো ডেল্টার ভ্যালু কত 20, তাহলে 4। অর্থাৎ আমরা সমাধান পেয়েছি কি x ইজিক্যাল টু 2 এই অঙ্কের ক্ষেত্রে, y ইকাল টু 3, z ইকাল টু 4। তাহলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব যদি আমরা ডেল্টাটা নট ইকাল টু 0 হয় সেক্ষেত্রে একক সমাধান থাকবে, এবং এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো কীভাবে বার করব না x ইজিক্যাল টু হবে del 1 বাই ডেল্টা, কারণটা বলেছি একটু আগে, y হবে ডেল্টা 2 বাই ডেল্টা, z হবে ডেল্টা 3 বাই ডেল্টা। এবার লক্ষ্য করো যদি ডেল্টাটা 0 হয়ে যায় তখন কি হবে, এই থিওরিটা কিন্তু মনে রাখবে। এই অঙ্কের ক্ষেত্রে del 1 del 2 del 3 ভ্যালু দেওয়া ছিল বলে আমরা এখানে পুট করে এই ভ্যালুগুলো বের করেছিলাম। এখন এটা মুছে দিলাম। জেনারেল ক্ষেত্রে x1 সমান কী হবে del 1 বাই ডেল্টা, কখন না যখন ডেল্টাটা নট ইকাল টু 0, তখন আমরা কি দেখেছি আবারও মনে করিয়ে দিচ্ছি, ডেল্টা নট ইকাল টু 0 হওয়া মানে সমীকরণের চলরাশি যদি দুটো হয় সেক্ষেত্রে এক্স আর ওয়াই থাকলে এক্স আর ওয়াইয়ের একক সমাধান থাকবে। এখানে চলরাশির সংখ্যা কটা ছিল 3টে, এক্স ওয়াই এবং জেড, ইকুয়েশন কটা দেওয়া ছিল 3টে, সেই ক্ষেত্রে ওই সমীকরণ ত্রয়ের যদি দুটো হতো আমরা কি লিখতাম নিশ্চয়ই সমীকরণ দ্বয়ের লিখতাম তখন। তো ত্রয়ের একক সমাধান থাকবে, এবং একক সমাধান কি না ভ্যালুগুলো এটা কখন পরিষ্কার লেখা আছে লক্ষ্য করো ডেল্টা নট ইকাল টু 0। এটাকে যদি আমরা বলি কেস 1, কেস 2টা একটু বুঝতে হবে। কেস 2 যদি ক্যালকুলেশন করে দেখো ইফ যদি ডেল্টাটা 0 হয়ে যায়, মনে করো ডেল্টা অর্থাৎ এক্স ওয়াই জেডের সহগগুলো নিয়ে যে ডিটারমিনেন্টস তাকে আমরা কি বলেছিলাম ডেল্টা, সেটা মনে করো 0 হয়ে গেল। তো ডেল্টা যদি 0 হয়ে যায় তখন তোমাকে del 1 del 2 del 3 সেটাও বার করতে হবে। তুমি যদি দেখো এবং del 1 ইজিক্যাল টু del 2 ইজিক্যাল টু del 3 ইজিক্যাল টু 0, অর্থাৎ দেখো এক্স ওয়াই জেডের সহগগুলো নিয়ে যে ডিটারমিনেন্ট সেটার ভ্যালু তো 0 এসছেই, তাছাড়াও আমরা এই কোপিশিয়েন্টগুলো নিয়ে del 1 del 2 del 3 যেটা বার করলাম প্রত্যেকটাই শূন্য চলে এসছে। তাহলে সূত্র আমরা কি দেখেছি x1 সমান del 1 বাই ডেল্টা, y1 সমান ডেল্টা 2 বাই ডেল্টা, z3 সমান ডেল্টা 3 বাই ডেল্টা, প্রত্যেকটা লক্ষ্য করো তাহলে কি দাঁড়াবে 0 বাই 0 0 বাই 0 0 বাই 0। তোমরা জানো নিশ্চয়ই 0 বাই 0 হলে সেটা অসংজ্ঞাত হয়ে যায়, হর যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটু মনে রাখতে হবে এই যে সিস্টেম অফ ইকুয়েশান, এই সমীকরণ ত্রয়ের বা উক্ত সমীকরণ ত্রয়ের অসংখ্য সমাধান থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে এক্স ওয়াই জেডের অসংখ্য মান পাবে। কেস 3, কেস 3তেও লক্ষ্য করো সেক্ষেত্রেও যদি ডেল্টাটা 0 হয়
দেখো এখানেও ডেল্টা ছিল 0, এখানেও ডেল্টা 0, অর্থাৎ লক্ষ্য করো কেস 1-এ ছিল ডেল্টা নট ইকুয়াল টু 0, কেস 2-তে ফার্স্ট দেখেছি ডেল্টাটা 0, কেস 3-তেও দেখছি যদি ডেল্টা 0 হয়। তবে সেকেন্ড কেসে লক্ষ্য করো del 1, del 2, del 3 প্রত্যেকটার ভ্যালু কিন্তু 0 চলে এসেছিল। আর 3 নম্বর কন্ডিশনটা লক্ষ্য করো, অন্তত del 1, del 2 এবং del 3-র মধ্যে একটি 0 হবে না, 0 হবে না। অর্থাৎ লক্ষ্য করো del 1, del 2, del 3-র মধ্যে অন্তত del 1, del 2, del 3-র মধ্যে একটা 0 হবে না। সেক্ষেত্রে লক্ষ্য করো কোনটা 0 হবে না, যদি একটা 0 না হয় del 1 শূন্য হলো না, তখন delta 2, delta 3 শূন্য হয়ে গেল, বা delta 2 শূন্য হলো না, del 1, del 3 শূন্য হলো, বা del 3, del 1 শূন্য হলো না, del 2 শূন্য হলো। অর্থাৎ যে কোনো একটা বা দুটো হলে কোন দুটো, যে কোনো দুটো হতে পারে, শূন্য হলো না। সেক্ষেত্রে লক্ষ্য করো আমরা কি বলবো না, ওই সমীকরণ ত্রয়ের কোনো সমাধান থাকবে না। সেক্ষেত্রে ওই সমীকরণ ত্রয়ের, আবারও বলছি, 3টে ভেরিয়েবলের ক্ষেত্রে সমীকরণ ত্রয় বলছি, এখানে 3টে দিয়ে বোঝালাম, সেই জন্য যদি দুটো হতো সেক্ষেত্রে তোমরা দুটোর কথাই বলবে। সেক্ষেত্রে ওই সমীকরণ ত্রয়ের কোনো সমাধান থাকবে না, তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে একটা ক্ষেত্রে কি দেখলাম, কেসটা আবার একটু বলি, ইউনিক সলিউশন অর্থাৎ একক সমাধান থাকার ব্যাপার বলেছি, আরেকটা কেসে অসংখ্য সমাধান থাকার কথা বলেছি, আরেকটা কেসে লক্ষ্য করো আমরা কি দেখলাম না, কোনো সমাধান থাকবে না। তো যে কোনো অঙ্ক আমরা ক্রেমার্স রুলের সাহায্যে, আবারও বলছি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় একেবারে অল্টারনেটিভ ইয়ারে আসে ডিটারমিনেন্টসের প্রপার্টি, সেটাকে কি বলি আমরা, ক্রেমার্স রুল, দেখবে তোমরা। তো ক্রেমার্স রুলের সাহায্যে যখন আমরা কোনো অঙ্ক সিস্টেম অফ ইকুয়েশন সমাধান করব, তখন দেখতে হবে এই 3টে রুলসের মধ্যে নিশ্চয়ই দেখবে প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনোটার মধ্যে পড়ে গেছে। আমরা সেই অনুযায়ী সমাধান করে তার একক সমাধান থাকবে না অসংখ্য সমাধান থাকবে না কোনো সমাধান থাকবে না, আমরা সেটা বার করে ফেলবো। তো তোমরা এই সমস্ত অঙ্কগুলো সব করে ফেলবে, দেখবে খুব সহজ লাগবে। ওইদিকে ডিটারমিনেন্টসের অঙ্কগুলো যদি করে থাকো, সেই প্রপার্টি দিয়েই তো আমরা ভ্যালুগুলো বার করব, তো কোনো অসুবিধা হওয়ারই কথা না। তোমরা অঙ্কগুলো করে ফেলবে, সব ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আজকে ক্লাস শেষ করছি।